সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুরের বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। মীনাক্ষী বয়সে অনেক ছোট, ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না। দুই হচ্ছে, আমি কোনো শ্যাওড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাবো। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহামিত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আর মহামিত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোন মহিলা কর্মী ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? আমি একটি নারী হেটার, दैट इज महुआ मोहितो। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সব থেকে বড় জ্বলন্ত সমস্যা কোনগুলি, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার আছে, এবং সেই আলোচনা যত বেশি হবে তত এই সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত হবে এবং মমতা প্রশাসন তীব্র অস্বস্তিতে পড়বে। সেই বিষয়গুলো হচ্ছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই হচ্ছে 26,000 চাকরি চলে যাওয়া। এই মমতা প্রশাসনের অনুপ্রেরণায় যে সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তাতে এই রাজ্যের 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেছে। যোগ্য অযোগ্য সেগ্রিগেট এখনো করতে পারেননি, এবং সেই নিয়ে একাধিক দুরাচার অনাচার এখনো চলে যাচ্ছে। সুপ্রিম কোর্টের আইন কানুন কিচ্ছু মানবো না, এই মানসিকতা নিয়ে চলছে সরকার। শুধুমাত্র তাই নয়, শুধু 26,000 চাকরি যাওয়াই নয়, আগামী দিনে আরো বেশি সংখ্যক অন্যান্য খাতেও চাকরি যেতে পারে। এই সরকারের যে দুরভিসন্ধি রয়েছে, যে অনাচার করার মনোভাব রয়েছে, যে দুর্নীতি পরায়ণ জায়গা রয়েছে, সেইটার জন্যই এই অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের। 2, নবান্ন প্রশাসন ডিএ মেরে দিতে চায়। আপনার আমার দেওয়া ট্যাক্স, সেই ট্যাক্সের পয়সায় এরা ভোট কেনে। এরা দুর্গাপুজোয় মোচ্ছব করার জন্য ক্লাবগুলোকে 1 লাখ টাকা করে অনুদান দেবে বছর, এবং গত কয়েক বছর ধরেই সেই অনুদান চলে আসছে, যাতে ক্লাবের ছেলেরা 3 দিয়ে পুজোর সময় মস্তি করতে পারে এবং ভোট এলে শাসক দলের হয়ে ভোটটা করিয়ে দিতে পারে। ওই টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের নামে 1000 টাকা 1200 টাকার ভাতা ভিক্ষা দিয়ে ভোট কেনা হচ্ছে। অথচ যেটা কোর্ট বলে দিচ্ছে, 6 বার মামলায় হার হয়েছে, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে নির্দেশ দিয়ে দিয়েছে, আগে 25% দিয়ে দাও, বকেয়া দিয়ে দাও, তারপর তোমার কথা ফার্দার শুনবো, সেইটুকুনি অবধি মানা হচ্ছে না। এই যে ডিএ মেরে দেওয়ার মানসিকতা, টাকা দেবো না, এই সমস্ত টাকা লুটে পুটে নেবো এবং সেটা ভোট কেনার কাজে ব্যবহার করব, এই যে মানসিকতা কতখানি খতরনাক হচ্ছে, এবং তার ফলে সরকারি চাকরি সরকারি কর্মীদের অবস্থা কতখানি করুণ হচ্ছে, সেই জায়গা নিয়ে আলোচনা করার দরকার আছে। এই শাসক বেসিক্যালি রেপিস্ট কালচার, সেই জায়গাটা এস্টাবলিশ করে দিয়েছে। কসবা কাণ্ডের পর নতুন করে সেটা সামনে চলে এসছে। অভয়া কাণ্ড থেকেও কোনো শিক্ষা নেয়নি, এবং দিকে দিকে যে ঘটনাগুলো উঠে আসছে, শেখ শাহজাহান বাহিনী তাদেরকে ফুল হ্যান্ড ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা রাত্রেবেলায় ডেকে পিঠে বানাতে পারো, তোমাদের প্রোটেক্ট করা হবে, শুধু ভোটটা আমাদের হয়ে করিয়ে দাও, ভোট ম্যানেজারটা করে হয়ে যাও, এবং যে করে হোক আমাদের ক্ষমতায় রেখে দাও। এই যে কালচারটা হয়েছে, আপনার আমার বাড়ির মা বোন কেউ কি সুরক্ষিত আছে? যে দিকে যাচ্ছে, এবং সেখানে পুলিশ প্রশাসনের যা ভূমিকা, এবার তো ঘরে ঢুকে ঢুকে এই কাণ্ড ঘটাবে। বিরোধীরা যে অভিযোগ করছে, সেই অভিযোগের কতখানি সারবত্তা রয়েছে, সেইটা নিয়ে আলোচনা হওয়ার দরকার নেই। এই যে কালীগঞ্জ উপনির্বাচন হলো, সেখানে দেখা যাচ্ছে হিন্দু ভোট কনসলিডেট করেছে। হিন্দুরা বুঝতে পারছে, এই রাজ্যের বাঙালি হিন্দুরা বুঝতে পারছে যে এই শাসককে যদি না সরানো যায়, রাজ্যটা তো সর্বনাশ হয়েছে, এবার এখানে বেঁচে থাকা অবধি যাবে না। ফলে হিন্দু ভোটের কনসলিডেশনের দরকার আছে, প্রথম বলেছিল বিজেপি, এবং সেই জায়গার দিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে। ওই দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার করে সেখানে হিন্দু আবেগ তুলতে গিয়েছিল, হিন্দুরা সেই জায়গাটা রিজেক্ট করেছে, সেখানে কোনো ভিড় হয়নি। সেই যে জায়গাটা তৈরি হচ্ছে 26-এ, কিন্তু হিন্দু ভোট কনসলিডেশন আরো বেশি মাত্রায় হবে, এবং সেটা হলেই এই শাসকের পতন নিশ্চিত। ওবিসি যে কাণ্ড কারখানা চলছে, সেখানেও সীমাহীন তোষণ নীতি চলছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় ধাক্কা খেতে হচ্ছে, এবং এই ওবিসি জায়গাটাকে দেখিয়ে এই রাজ্যে কোনো সরকারি রিক্রুটমেন্টই করতে দেওয়া হচ্ছে না। লক্ষ লক্ষ সরকারি পদ, সেটা পুলিশ হোক টিচার হোক, সব জায়গায় খালি পড়ে আছে।
এই রাজ্যের যে লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমাকে ভোটে জেতার জন্য একটা বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করার জন্য আমি তোষণ নীতি চালিয়ে যাব। আদালতে গিয়ে বারবার ধাক্কা খেয়েও নির্লজ্জের মতো সেই জায়গাটা করা যাচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের অঙ্কে। এখানে তৃণমূল কংগ্রেস যদি জেতে তাহলে তাদের বিজয় উল্লাস থেকে বোমা ছোড়া হয় এবং সেখানে সামনে যদি একটা 10 বছরের খুদে মেয়ে থাকে তাকেও রেহাই দেওয়া হয় না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যে পুলিশের সমস্ত ছুটি ক্যান্সেল, রাজ্যের যত অবৈধ বোমা টোমা আছে, বারুদ আছে, সমস্ত কিছু উদ্ধার করো। কিন্তু তারপরেও চিত্র কি দেখা যায়, প্রত্যেক মাসে কিছু মাস বাদে বাদেই অবৈধ বাজি কারখানা, বিস্ফোরণ, উড়ে যাচ্ছে সমস্ত কিছু। এবং ভোট এলেই বোমাগুলির লড়াই, সন্ত্রাসের পরিবেশ তৈরি করা, মানুষ যাতে নিজের ভোটটা নিজে নিতে না পারে, এরা রাজনৈতিক ক্ষমতায় থাকে। এবং সব থেকে বড় কথা, পুলিশ প্রশাসন সেটা পুরোপুরি কোলাপস করে গেছে। সেই পুলিশ প্রশাসন শুধুমাত্র বিরোধীদের কণ্ঠরোধের জন্য ব্যবহার করা হচ্ছে। সেই পুলিশকে যখন অনুব্রত মণ্ডলের মতো পেঁচো মস্তান নেতা কাঁচা খিস্তি করে, তার মা বোন বউ তুলে তাদের সঙ্গে যৌন লালসাপূর্ণ মন্তব্য করে, তাদেরকে রেপ করতে চায়, এই যে ঘটনা হচ্ছে, তারপরে এই রাজ্যের পুলিশের ক্ষমতা হয় না অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ করার। এবং তৃণমূল কংগ্রেস কি করে, সুব্রত বক্সি ডেকে একটু বকাবকি করে, লোক দেখানো বকাবকি করে সেই জায়গায় ছেড়ে দেয়। এটাই যদি সামগ্রিক হয়, এই রাজ্যের পুলিশ তার পরিবারকে সুরক্ষিত করতে না পারে এই তৃণমূল নেতাদের জ্বালায়, তাহলে সামগ্রিকভাবে সাধারণ মানুষের কি অবস্থা রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা বার্নিং ইস্যু, জ্বলন্ত ইস্যু, এইগুলো নিয়েই আলোচনা হওয়া উচিত। কিন্তু আপনি যখনই আপনার টাইম লাইন খুলছেন, সেটা ফেসবুক হোক, এক্স হ্যান্ডেল হোক, যেখানে হোক, সোশ্যাল মিডিয়া খুলছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? পর 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 শুধু আসছে মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, মীনাক্ষী মুখার্জি, কুণাল ঘোষ। তাহলে তাহলে গল্পটা কি হচ্ছে? গল্পটা হচ্ছে ওই বার্নিং ইস্যুগুলোকে যদি সামনে আনা যায়, যদি আলোচনা করা হয়, সেইগুলো যদি মিডিয়াতে বেশি বেশি করে প্রচারিত হয়, তাহলে কিন্তু ভোট অনেক বেশি কনসলিডেট করবে, বিরোধী বিরোধী মনোভাবাপন্ন জায়গা আরো বেশি করে তৈরি হবে। এবং ছাব্বিশে সেই জায়গা থেকে নিশ্চিতভাবে এই শাসকের পতন হবে। আর তাহলে সেই জায়গাটাই খেলা ঘোরাতে হবে। খেলা ঘোরাতে গেলে কি করতে হবে না, ইন্ডি জোটের আমাদের যে বিশ্বস্ত সঙ্গী রয়েছে তাদেরকে ময়দানে নামাতে হবে। আর অতীতে তারা যেরকম নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করিয়ে 2021-এ নিজেরা শূন্য হয়েছে, কিন্তু নবান্নের 14 তলায় যাতে তাদের মালকিন থাকে, যাতে তাদের ফিশ ফ্রাই খাওয়া নবান্নে গিয়ে কোনো রকমে না আটকায়, সেই জায়গাটা কিন্তু তারা সুনিশ্চিত করে দিয়েছে। কিন্তু মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। এবার তো আর নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে কাজ হচ্ছে না। যারা বামেদের এতদিন সমর্থন করতো সেই হিন্দুরাও এবার বুঝতে পারছে এই রাজ্যে পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তন করার জন্য এক এবং একমাত্র ভরসার জায়গা হচ্ছে বিজেপি। বিজেপিকে নিয়েও অনেক অসুবিধা আছে মানুষের মধ্যে, কিন্তু তাহলেও বিরোধী যারা রয়েছে তার মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে। এবং এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে যত বেশি এই মেন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, তত কিন্তু সিপিএম বা কংগ্রেসের কিন্তু ক্ষমতায় ফেরার এই মুহূর্তে কোনো রকম কোনো রাজনৈতিক ইকুয়েশন দেখা যাচ্ছে না। তাহলে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় চলে আসতে পারে। আর সেই জায়গা থেকেই কি বামেরা এবার ইন্ডি জোটের বিশ্বস্ত সঙ্গী হিসেবে এই মমতা প্রশাসনকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কেন উঠছে এই প্রশ্নটা? দেখুন, অতীতেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস যখনই বেকায়দায় পড়েছে, একটা বড় কোনো ইস্যু সামনে এসে গেছে, সেটা সন্দেশখালী হোক, অভয়াকাণ্ড হোক, আমরা হঠাৎ করে দেখেছি মদন মিত্র, সৌগত রায়, একটা বাকযুদ্ধ শুরু হয়ে যায়, একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। কিন্তু সেটা এতবার ব্যবহার করেছে আর মানুষকে এফেক্ট করে না। মানে মানুষ ওই মেন বিষয়টা ছেড়ে দিয়ে মদন মিত্র কি বলেছে, সৌগত রায় কি বলেছে, তার পাল্টা মদন মিত্র কি বললো, তার পাল্টা সৌগত রায় কি বললো, এই কিন্তু মিডিয়াতে প্রচার হতে থাকে এবং ওই মেন বিষয়টা থেকে ফোকাসটা ঘুরে যায়। তারপর মদন মিত্র ভার্সেস কল্যাণ ব্যানার্জি একটা করানোর চেষ্টা করা হলো, সেটাও এখন আর মানুষ খাচ্ছে না। তাই এখন নতুন একটা হয়েছে কল্যাণ ব্যানার্জি বনাম মহুয়া মৈত্র। কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্রকে বলছেন, মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জিকে বলছেন, এবং মদন মিত্র এমন একটা কথা বলছেন যেটা নিয়ে হই হই রই রই হচ্ছে। সেই জায়গা থেকে এই যে একটা নারী বিরোধী কথা বলছে, এটা নিয়ে দল ফোকাস করছে, এটা খবর হচ্ছে এগুলো নিয়ে। কিন্তু বোঝা যাচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেসের ভেতরের ব্যাপার, তৃণমূলের অস্বস্তি এড়াতে এরা এই ছায়াযুদ্ধটা করছে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে। সেই বিষয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই যদি সেই করে কিছুটা ঘোরে। কেননা এইটা যদি না ঘোরানো যায় 2026-এ মুশকিল আছে, এরাও খুব ভালো করে জানে। আর তৃণমূল কংগ্রেস একবার ক্ষমতা থেকে চলে গেলে এদের যে কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকবে না, এটা খুব ভালো করে এরা জানে। কিন্তু মুশকিলটা হচ্ছে হঠাৎ করে মীনাক্ষী মুখার্জি
সিপিএম এর যারা যে এখন মুখ হয়ে উঠেছে, নাকি নেক্সট এই রাজ্যের একটা হত্যাকর্তা বিধাতা হওয়ার মতো জায়গায় রয়েছে। মমতার অতীতের ছায়া যাকে দেখা যায়, সেই মীনাক্ষী মুখার্জি একটা ভাষণ দিতে উঠে পাবলিক ফোরাম থেকে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্রকে নাম না করে কুণাল ঘোষকে একটি বরাহনন্দন বলে তিনি গালি দিয়ে দিলেন। খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই গালিটা তাকে দিতে হলো কেন? এবং তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ আবার বলছে, আমাকে বলছে আমার থেকে বয়সে ছোট, আমি মুখ লাগি না, অথচ এই সায়রা গাছের শাকচুন্নি না এসব কিসব বলে আবার তিনি সেই নিয়ে মন্তব্য করছেন। এই যে কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, এই জায়গাটাই সিপিএম কেন এই জায়গাটায় নেমে এলো, এটাই প্রশ্নটা উঠছে। প্রশ্নটা উঠছে এই কারণেই যে এটা করতে বলা হয়েছে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী এই এই ঘটনা ঘটছে। কেন বলছে এই প্রশ্নটা? দেখুন, এই কুণাল ঘোষকে যে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা সঠিক কি সঠিক না আপনারা বিচার করে দেখবেন। কিন্তু এই কুণাল ঘোষ যখন কমেন্ট করে, কোন রকম কোনো বক্তব্য রাখে যেটা তার মনের মতো হয় না, সেই কুণাল ঘোষের ভাষাটা কি? এই ঘটনার পরিপ্রেক্ষিতে শতরূপ ঘোষ, সিপিএম নেতা, তো তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এই যে মীনাক্ষী মুখার্জি বলেছে সেই নিয়ে কুণাল ঘোষ বলেছে, এই ব্যাপারে বক্তব্য কি? তো শতরূপ ঘোষ তখন বলেছিল, যা বলেছে বেশ করেছে, যা করার আছে করে নাও, আমি দেখে নিচ্ছি। তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের বক্তব্য, এক খা ডট 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 দিয়ে ব্র্যাকেটে খারাপ ছেলে। যদি খারাপ ছেলেই লেখা হতো তাহলে খায়ের পর ডট 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 লেখা হতো কেন? কুণাল ঘোষ নিজেকে বহু অতি চালাক মনে করে, আর আমরা সব গাধা। সারা পশ্চিমবঙ্গের মানুষ গাধা, ঘাসে মুখ দিয়ে চলে, কেউ কিছু বুঝতে পারছে না আসলে কোন শব্দটা লিখতে চাইছে। এবং খারাপ যদি হয়, খায়ের পর দুটো ডট থাকবে, খা রা প, কিন্তু খায়ের পর দেখুন তিনটে ডট আছে, ডট ডট ডট, তার মানে 4 অক্ষরের একটা শব্দ। কিসের ছেলে? খারাপ ছেলে তো বলছে না, এক খা ডট 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 ছেলে, নাকি ওর খারাপ কথাটা সমর্থন করেছে? দ্বিতীয়বার খারাপ লেখার সময় তো ডট 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 লিখতে হয়নি, তারপর ব্র্যাকেটে খারাপ লিখতে হয়নি, তাহলে ওটা কি লিখতে চেয়েছে কুণাল ঘোষ? কুণাল ঘোষের রুচি কি, শিক্ষা কি? বড় বড় বাতেলা মারে খারাপ কথাটা সমর্থন করে বলেছে বেশ করেছে, যা করার করে নি। ওরে পাগলা, কি আর করব, সব তো সুশান্ত বংশ এক জেলা করে রেখেছে, মানে ওই বংশগোপাল চৌধুরীর কথা বলছে আর। তাতেই তুই এখানে, তুই একটা রাজনৈতিক নেতা সম্বন্ধে কথা বলছে তুই, তাতেই তো তুই এখানে বাতেলা মেরে ইউটিউবের বিপ্লবী থেকে গেলি, আর ও উপরের কমিটিতে চলে গেল। অরাজনৈতিক পোস্ট, সব চরিত্র কাল্পনিক। মানে কুণাল ঘোষের এতখানিও হিম্মত নেই নিজের নামটা বলে বা কাকে কি বলছে সেটা বলার। এবার তার পরিপ্রেক্ষিতে একজন কমেন্ট করেছে, নিচে দেখুন, প্রচুর কমেন্ট পড়েছে, তার মধ্যে একটা কমেন্ট ওখানে অটোমেটিক্যালি দেখাচ্ছিল এবং সেখানে কুণাল ঘোষের উত্তর, ডিএনএ একবার পরীক্ষা করে দেখ জন্মের ঠিক আছে কিনা, বা ডিএনএ একবার পরীক্ষা করে দেখো জন্মের ঠিক আছে কিনা। তুই বলেছে না তুমি বলেছে, লেখা পড়ে আমি বুঝতে পারছি না, কিন্তু এই কথা বলেছে। তাতে কুণাল ঘোষ অথর, তার রিপ্লাই হচ্ছে খা ডট ডট ডট, আবার 3টে ডট, মানে 4 অক্ষরের শব্দ, ছেলে আরও লাফা। এটা হচ্ছে কুণাল ঘোষের রিপ্লাই। সুতরাং কুণাল ঘোষ যখন বক্তব্য রাখে সোশ্যাল মিডিয়ায় বা কোনো কিছু পোস্ট করে, তার না হলে এই এই ধরনের শব্দবন্ধ কুণাল ঘোষ ব্যবহার করে। সুতরাং কুণাল ঘোষের রুচি, শিক্ষা, দীক্ষা, পারিবারিক সংস্কৃতি কি সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই জায়গা থেকে। সেই জায়গা থেকে তাকে মীনাক্ষী মুখার্জি যেটা বলেছে সেটা বলা উচিত হয়েছে কি উচিত হয়নি, সৌজন্য রাখা ছিল কি ছিল না, এইটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে এই কথাটা বলছে এবং তারপর কুণাল ঘোষের রিয়াকশন। দেখুন, কিছুদিন আগেই এই কুণাল ঘোষ বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তার সম্বন্ধে কি শব্দ ব্যবহার করেছিলেন? ওই খা ডট 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 ছেলে। ভাবুন একবার, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাংলা থেকে, একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি, তার সম্বন্ধে এই কুণাল ঘোষ 3.5 বছর জেল খেটে এসেছিল যে, এবং সেই জেলটা খাটিয়েছিল এই মমতা ব্যানার্জির পুলিশে, সেই কুণাল ঘোষ বলছে এই শব্দবন্ধ ব্যবহার করছে। সুকান্ত মজুমদার কোনোদিন কুণাল ঘোষ সম্বন্ধে এই রকমের শব্দ ব্যবহার করেছে যে এই কথাটা বলছে? তাহলে এটা হচ্ছে কুণাল ঘোষের আচার আচরণ। এবং যা খুশি হোক, মানে তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা নেত্রীর সম্বন্ধে আপনি যদি কোনো কথা বলেন, আমাদের ইউটিউবারদের কথা ছেড়ে দিন, আমাদের তো কেস দিয়ে দিয়ে ভরিয়ে দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, বাড়িতে পুলিশ ঢুকে অত্যাচার করে সমস্ত কিছু নিয়ে চলে যাওয়া, তারপর আদালতে গিয়ে থাপ্পড় খাওয়া, সেসব যাচ্ছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি। কেউ যদি তৃণমূল নেতা নেত্রীদের সম্বন্ধে কোনো শব্দ ব্যবহার করে যেটা অশালীন বা যেটা তাদের গায়ে লাগতে পারে, তাদের কিভাবে হেনস্থা করা হয়
রাজনৈতিক কর্মীদের দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, সব দিক থেকে কিভাবে ঘিরে ফেলা হয়। অথচ এত বড় শব্দ মীনাক্ষী মুখার্জি ব্যবহার করেছে, সেই মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে এখন অব্দি কোনো রকম কোনো কেস করেছে, কোনো রকম কোনো অ্যাকশন নিয়েছে? তাহলে কেন নেয়নি? ভয়টা কিসের? নাকি কুণাল ঘোষ সত্যি যে শব্দবন্ধ মীনাক্ষী মুখার্জি ব্যবহার করেছে সেইটা মনে করছে যে তার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই, যে শব্দবন্ধটা ব্যবহার হয়েছে সেটা সঠিক, তার কোনো মানহানি হয়নি? নাকি কুণাল ঘোষ মনেই করছে যে তার কোনো মান সম্মান নেই, সুতরাং তার আর কি মানহানি হবে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মানহানির নোটিশ তো যাওয়ার দরকার ছিল, পাঠিয়েছে কুণাল ঘোষ, কেন পাঠায়নি? আর এইখানেই ইন্ডি জোটের কথাটা উঠে আসছে। তার কারণ হচ্ছে, দেখুন, এই রাজ্যে এসে সিপিএম বলছে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের সমান যুদ্ধ, সমান লড়াই, কিন্তু যখনই আমরা দেখছি যে সার্বিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে, এই তৃণমূল, এই সিপিএম, এই কংগ্রেস এক সাথে এক চেয়ারে পাশাপাশি বসছে, এক থালায় বিরিয়ানি খাচ্ছে, একসঙ্গে আলাপ আলোচনা করছে কিভাবে বিজেপিকে সাহায্য করা যায়। এবং 2021-এ তো প্রমাণ হয়েই গেছে, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে সিপিএম নিজের ভোট শূন্য করে দিয়েছে, নিজের আসন শূন্য করে দিয়েছে, কিন্তু তৃণমূলকে জিততে সাহায্য করে দিয়েছে। অ্যানালিসিস সেটাই বলে। সেটাই কি আবার নতুন করে শুরু হয়েছে? এই যে জ্বলন্ত ইস্যুগুলোর কথা বলছি, সেইগুলো থেকে পুরোপুরি ফোকাস ঘোরাতে ওই মহামৈত্র, কল্যাণ ব্যানার্জি, মদন মিত্রদের দিয়ে আর কিছু হচ্ছে না, সেই জন্য কি মীনাক্ষী মুখার্জিকে এবার ময়দানে নামাতে হয়েছে? কুণাল ঘোষের সঙ্গে লড়াইটা করিয়ে দিতে হয়েছে? কেন বলছি? এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে নারী বিদ্বেষী মনোভাব, এর জন্য মদন মিত্রর কাছে শোকজ নোটিশ গেছে। একই একই ধরনের কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি, মানে ভাবটা একই, নারী বিদ্বেষের জায়গাটা একই, যেটা নিয়ে মহামৈত্র আবার অবজেকশন দিয়েছেন। কই, কল্যাণ ব্যানার্জির কাছে তো কোনো শোকজের নোটিশ যায়নি তৃণমূলের তরফ থেকে। আর এই মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি ছেড়ে দিন, অনুব্রত মণ্ডল যে ভাষায় পুলিশকে খিস দিয়েছে, যে ধরনের যৌন লালসাপূর্ণ কথা বলেছে, যেভাবে রেপ কালচারটাকে এস্টাবলিশ করেছে, তারপর অনুব্রত মণ্ডলের কিছু করেছে তৃণমূল কংগ্রেস, পুলিশ, কেউ কিচ্ছু করেছে? তাহলে কল্যাণ ব্যানার্জি আর মদন মিত্রকে কিছু করবে না, এটা তো জানা কথাই। সেই জন্য এই নাটকটা জমছে না। আর তাই একদম অনুগত যাদের সঙ্গে ফিশ ফ্রাই খাওয়ার সম্পর্ক, নবান্নে গেলেই আদর আপ্যায়ন হয়, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে এক টেবিলে বসে বিরিয়ানি খাওয়া হয়, একসঙ্গে বসে চা খেয়ে আলোচনা করা হয় কি করে বিজেপিকে হারানো হবে, সেই জোট সঙ্গী এবার কি নেমে এসেছে রাস্তায়, ময়দানে, এবং সেই জায়গা থেকে হাওয়াটা তোলার চেষ্টা করছে, মূল বিষয় থেকে ফোকাসটা ঘুরিয়ে দিতে চাইছে, যাতে করে এই চাটনি বিষয়গুলোতে আলোচনা হোক, যেগুলো রাজ্যের কোর সমস্যা সেগুলো আড়ালেই থাক। কেননা এগুলো সামনে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়বে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি যত বাড়বে, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় তত নিশ্চিত হবে। সেই জন্য কি এত কিছু হচ্ছে? কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।